নমস্কার। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যে শিব চরিত্র। অন্নদামঙ্গল কাব্যের প্রথম খণ্ডের বিস্তৃত পরিসর জুড়ে শিবকে আমরা খুঁজে পাই। এখানে সতীপতি শিব এবং উমাপতি শিব, দুই শিবকেই আমরা দেখি। যদিও এই পরম্পরাটা ভারতচন্দ্রের নির্মিত কোনো পরম্পরা নয়, অধিকাংশ মঙ্গল কাব্যের ক্ষেত্রেই এই পরম্পরাটি দেখা যায়। তবে ভারতচন্দ্র যেটি করেছেন বলে মনে হয় এই কাব্যগ্রন্থটি পড়লে, সেটি হচ্ছে তিনি সতীপতি শিবকেই যেন বেশি গুরুত্ব প্রদান করে ফেলেছেন এবং শিব চরিত্র নির্মাণের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই আমরা দেখি ভারতচন্দ্র ভাগবত পুরাণের অনুকরণ করেছে। বেশ কিছু উদাহরণ দিয়ে সেটা ব্যাখ্যাও করা যায়। যেমন আমরা ভাগবত পুরাণে একটি দেখি, কারণ জলের মধ্যে তপস্যা করছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সকলেই অন্ধকারে তপস্যায় রত। এমন একটা সময় দেবী অন্নপূর্ণা সব মৃত রূপে তাদের কাছে গেছেন, পচা গন্ধ চাচ্ছে। সেই পচা গন্ধে ব্যস্ত হরি উঠি গেল ঘৃণা করে, এরকম একটা জায়গা রয়েছে। আবার ব্রহ্মার কাছে গেলে তিনি পচা গন্ধে ভাবি দুঃখ ফিরিয়া মুখ, তিনিও মুখ ফিরিয়ে নিলেন। কিন্তু এরপর দেবী বিধির বুঝিয়া সত্য শিবের জানিতে তত্ত্ব, শিব সঙ্গে লাগিল ভাসিয়া, শিব জ্ঞানী ঘৃণা নাই বলিতে হইল ঠাঁই, যত্নে ধাবি বসিলা চাপিয়া, দেখিয়া শিবের কর্ম তাহাতে বসিল মর্ম, ভার্যারূপা ভবানী হইলা। আবার সতী দক্ষালয়ে যাবার জন্য অনুমতি প্রার্থনা করছেন শিবের কাছে এবং শিব অনুমতি দিতে নারাজ, অথচ শিবকে রাজি করাচ্ছেন দেবী। এই ঘটনাটি কিন্তু ভাগবত পুরাণেই রয়েছে এবং আমরা যদি খেয়াল করি তাহলে দেখব খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা। সেটি হলো পরবর্তীকালে যখন লৌকিক স্তরে শিবকে নিয়ে আসা হয়েছে, তখন সতী শিবের কাছে অনুমতি চাইছেন পিতৃগৃহে যাওয়ার জন্য। নিবেদন শুনো হে ঠাকুর পঞ্চানন, যজ্ঞ দেখিবারে যাব বাবার ভবন। প্রথম অবস্থায় শিবকে পৌরাণিকভাবে পেলেও এইখান থেকে শিব মোটামুটি লৌকিক শিব হয়ে যায়। তবে আমি প্রথমে পুরাণের জায়গাগুলোকে দেখাবার চেষ্টা করি। শিব নিমন্ত্রণে না থাকার কথা বললে সতী উত্তর দেন, শিব বলেন যে নিমন্ত্রণ হয়নি, সুতরাং যাওয়া যাবে না। তখন সতী বলেন, সতীকণ মহাপ্রভু হেন না কহিবা, বাপ ঘরে কন্যা যেতে নিমন্ত্রণ কিবা। এটা তো মানবিক বাস্তবতার ছবি। আমাদের বাস্তব জীবনেও তো এই ধরনের ভঙ্গিতেই কথোপকথন চলে। কিন্তু তারপর আমরা দেখি সতী অনুমতির জন্য কি করলেন না, দশ মহাবিদ্যা রূপ নিলেন। তাহলে একদিকে মানবিক শিব, অন্যদিকে দশ মহাবিদ্যায় প্রভাবিত শিব অর্থাৎ পৌরাণিক শিব, দুইকে মিশিয়ে অনায়াসে এক মেলবন্ধন ঘটিয়ে এই কাব্যটি নির্মাণ করছেন শিব চরিত্রটি কল্পনার সময়। এটি একটি অতুলনীয় মিশ্রণের উদাহরণ। আমরা জানি পুরাণে দক্ষ যজ্ঞের বর্ণনা আছে এবং সেখানে বলা হয়েছে যে যজ্ঞস্থলে শিবনিন্দা শুনতে অসমর্থ হয় সতী প্রাণত্যাগ করলেন। এরপর যজ্ঞদণ্ড পণ্ড হলো, দক্ষ যজ্ঞ যেটা হচ্ছে সেটা পণ্ড হয়ে গেল, দক্ষের মৃত্যু ঘটে। আবার প্রসূতির প্রার্থনায় দক্ষের পুনরায় জীবন লাভ হয়। সতীর অভিশাপে দক্ষের ছাগমুণ্ড হওয়ার কথা এবং প্রাণ ফিরে পেয়ে দক্ষ শিবকে বন্দনা করলেন। সতীর দেহ কাঁধে করে শিব সমস্ত পৃথিবী পরিক্রমা করতে লাগলেন। তারপর বিষ্ণু কর্তৃক সতীর দেহকে 51টি খণ্ডে বিভাজিত করা হলো এবং খণ্ডগুলি বিভিন্ন জায়গায় পড়ে সেই জায়গায় সতীপীঠ তৈরি হলো। এগুলো পুরাণে রয়েছে। কিন্তু এই পৌরাণিক পরম্পরাটিকে অনুসরণ করা সত্ত্বেও ভারতচন্দ্র এইভাবেই শিবকে কেবল নির্মাণ করলেন না, পৌরাণিকের সঙ্গে সঙ্গে শিবের প্রেমিক রূপটিকে কবি আঁকলেন। সতীর দেহত্যাগের পর নন্দী শিবকে যখন সতীর মৃত্যু সংবাদ দিলেন, তখন স্বামী শিব তার
যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়াটি ব্যক্ত করছেন, যা ভারতচন্দ্রের জবানিতে এইরকম, মানে শিবের জবানিতে ভারতচন্দ্র লিখছেন এইভাবে: শুনিয়া শঙ্কর শোকেতে কাতর বিস্তর কইলা রোদন। তারপর লয়ে নিজগণ করিলা গমন করিতে দক্ষ দমন। এবার দক্ষ যজ্ঞ পণ্ড করে দিলেন। তারপর যজ্ঞস্থানে সতীদেহ দেখিয়া শঙ্কর বিস্তর রোদন কইলা কহিতে বিস্তর। অর্থাৎ এই যে মানে মৃত স্ত্রীর দেহ দেখে শিবের কান্না, এর মধ্যে পৌরাণিক পরম্পরার থেকে প্রেমিক শিবের আরতিটাই আমরা যেন বেশি করে প্রকাশিত হতে দেখছি। শিব কাঁদছেন। আবার সতীর মৃতদেহ দেখে তার এই কান্না প্রেমিকের প্রতিক্রিয়া। যদিও এটা সত্যি কেউ বলতেই পারে, শাস্ত্রে কি প্রেমিক শিবকে পায় না? নিশ্চয়ই পাই। শাস্ত্রে মানে শাস্ত্র মিন্স পৌরাণিক কাহিনীতে শিবের অনেক প্রেমিক সত্তার বর্ণনা রয়েছে। ভারতচন্দ্র তাকে একটু নতুন রূপ দিলেন, এই আর কি। এরপর আমরা দেখব শিব উমা যে অংশটি রয়েছে, সেই শিব এবং উমার অংশে উমার প্রতি শিবের প্রেম নিবেদনের একটা অংশ আছে, যা মানে উমার প্রতি শিব যখন প্রেম নিবেদন করছেন তখন লোকায়ত নরনারীর হৃদয় বিনিময়ের ছবিকেই আমরা খুঁজে পাচ্ছি। ভারতচন্দ্র শিবের দৈবী মহিমা কেবলমাত্র ওই সতী প্রসঙ্গ আনতে গিয়ে অল্প করে ফেলেছেন। উমার সঙ্গে শিবের যে সম্পর্ক, সেটা যেন অতিরিক্ত পরিমাণেই লোকায়ত স্তরে নিয়ে এসেছেন শিবের চরিত্রটিকে। আমরা জানি পুরাণে বর্ণিত রয়েছে, সতীর দেহ যখন খণ্ড বিখণ্ড হয়ে গেল, তারপর শিব হিমালয় পর্বতে ধ্যানে বসলেন। কালিদাসের কুমার সম্ভব কাব্যে অপূর্ব বর্ণনা রয়েছে এবং শিবের পৌরাণিক মহিমাকেই সেখানে তুলে ধরার চেষ্টা রয়েছে। এবং তারপর মদন বাণ নিক্ষেপ করবেন, সেই মদনকে শিব ভস্মীভূত করবেন। তারপর মানে মদন ভস্মীভূত হয়ে যাবে, শিবের তপস্যা ভঙ্গ হবে। কিন্তু ভারতচন্দ্র এই অংশে শিব মহিমাকে এইভাবে বর্ণনা করলেন না। শিবের মহিমা বর্ণনা করা তার উদ্দেশ্যও ছিল না। তিনি সময়কে আঁকতে চান, তার জন্য যা যা প্রয়োজন দেবতা চরিত্রকে তিনি সেইভাবেই যেন নির্মাণ করবেন, এই তার সংকল্প। আর সে কারণেই দেখি শিবকে নামিয়ে এনেছেন যে পর্যায়ে, তিনি লৌকিক পর্যায়ে এতটাই নামিয়ে এনেছেন যে মাঝে মাঝে আমাদেরও মানে অস্বস্তি হয়। মদন যখন শিবের ধ্যান ভঙ্গ করার জন্য বাণ নিক্ষেপ করলেন, তখন স্বাভাবিক মদন বাণ নিক্ষেপ করার পর তার উদ্দেশ্যই হচ্ছে শিবের চারিত্রিক স্খলন ঘটানো, নৈতিক চ্যুতি ঘটানো। ভারতচন্দ্র তার বিবরণ দিচ্ছেন, যেটা পৌরাণিক কোনো কাহিনীতে নেই। তিনি বলছেন, মরিল মদন তবু পঞ্চানন মোহিত তাহার বাণে, বিকল হইয়া নারী তপাসিয়া ফিরেন সকল স্থানে, কামে মত্ত হর দেখিয়া অপসর কিন্নরী দেবী সকল, যায় পলাইয়া পশ্চাৎ তাড়িয়া ফিরেন শিবচঞ্চল। কি বলবো একে? অষ্টাদশ শতাব্দীর ক্লেদ পঙ্কিল যে জীবনযাত্রা, পুরুষের কামনা চরিতার্থ, কামনা বাসনার যে কদর্য রূপ, সেটাই কি এখানে প্রকাশিত হলো না? শিবের মহিমা বর্ণনা করতে তো বসেননি ভারতচন্দ্র, তাই শিবকে লৌকিক পর্যায়ে নামিয়ে আনতে তিনি কার্পণ্য করেন না। নির্বিচারে শিবকে এখানে যেভাবে অন্তত ভারতচন্দ্র চিত্রিত করলেন, তো সেই অংশকে বলতেই পারি কাম উন্মত্ত শিব। ভারতচন্দ্র নাম দিচ্ছেন এই অংশটিকে শিবের ধ্যানভঙ্গে কামভস্য। ভারতচন্দ্র নিজেই বলছেন, আসলে তিনি তো রাজসভার কবি, তাই তার দায় ছিল রাজসভার যে সভাসদ রাজা, তাদের মনোরঞ্জন করা। সেই মনোরঞ্জনের উদ্দেশ্যটাই যে খুব গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিচ্ছে মাঝে মাঝে শিবের ধ্যানভঙ্গে কামভস্য, এই অংশে ভারতচন্দ্র তা স্বীকার করে দিচ্ছে। তিনি বলছেন, কৃষ্ণচন্দ্র রায় রাজা ইন্দ্র প্রায় অশেষ গুণসাগর
তার অভিমত রচিলা ভারত কবি রায় গুণাকর। তাহলে এখানে কোথাও ইনফ্লুয়েন্স হিসাবে মনোরঞ্জন কাজ করে যাচ্ছে, পাবলিক ডিম্যান্ড বলতে পারি। তারপর কি হচ্ছে না, শেষ পর্যন্ত নারদ এসে শিবকে শান্ত করছেন। তিনি বলছেন, দক্ষ গৃহ ছাড়ি হেমন্তের বাড়ি জনমিলা সতী আসি বিবাহ করিয়া তাহারে লইয়া আনন্দে কর বিহার। আমরা যদি মূল পুরাণ দেখি তাহলে সতীর সঙ্গে শিবের বিবাহটা এত সহজে হয়নি, অনেক তপস্যার ফলে বিবাহ হয়েছিল, অনেক গল্প আছে সেখানে, কাহিনী আছে। কিন্তু এখানে যেন মনে হচ্ছে শিবের দেরি সইছে না, বিয়ে করতে পারলে তার ভালো হয়। নারদ যখনই প্রেম প্রস্তাব নিয়ে এলেন তখনই শিব বললেন, প্রায় হয়ে বুড়া ভুলিয়াছি খুড়া দিন দুই স্থির রহ। মানে শিবের চাঞ্চলতা দেখে নারদ শিবকে বলছে, প্রায় হয়ে বুড়া ভুলিয়াছ খুড়া দিন দুই স্থির রহ, কয়েকদিন স্থির রহ, তারপর বিবাহ করবে। শিবের প্রতি নারদের এই উপদেশটি কিন্তু সমাজ বাস্তবতার এক নির্মম চিত্রকে তুলে ধরে। যে যুগের কথা বলছি সেই যুগে স্বামী মারা গেলে স্ত্রীকে সহমৃতা হতে হতো, আর পুরুষ স্ত্রীর মৃত্যু হলে কয়েকদিনের মধ্যে আবার বিবাহ করতেন। এক নয়, একাধিক বিবাহের যুগ তো সেটা। কৌলিন্য প্রথার কারণে পাত্রদের বয়স হয়ে গেলেও বিয়ের সংখ্যা কমতো না। তার চেয়ে তার মেয়ে কেন, নাতনির বয়সী মেয়ের সঙ্গেও বিবাহ হতো একজন অসতিপর বৃদ্ধের, যিনি কয়েকদিন পর মারা যাবে। সেরকম বৃদ্ধের এক বৃদ্ধস্ব তরুণী ভার্যা, এই প্রবাদটা তো এই কারণেই হয়েছিল। এবং ভাবা যায়, যখন একজন 5 থেকে 8 বছরের মেয়ের সঙ্গে 80 বছরের একজন বৃদ্ধের বিবাহ হচ্ছে, তারপর এই 8 বছরের মেয়েটি ওই স্বামীটি মারা গেলে তার বৈধব্য জীবনটা কি কঠোর, কি চরম দুর্বিষহ যন্ত্রণার মধ্যে তাকে পড়তে হবে। অথচ সেই যুগে অল্প বয়সী মেয়েরা সমাজের এই নির্মম প্রথার দ্বারা বলি প্রদত্ত হতো। ভারতচন্দ্র তাই চরিত্র পরিকল্পনা করতে বসে সময়কে ভোলেননি, সমাজ বাস্তবতা থেকে তার চরিত্ররা উঠে আসে। শিবের চরিত্রের মধ্যেও আমরা দেখি এই ঘৃণিত কৌলিন্য প্রথার দাসত্ব করতে। শিব একজন কুলি বৃদ্ধ, তিনি একাধিক বিবাহ করতে কুণ্ঠিত হন না, একাধিক নারীর প্রতি আসক্ত হন। এটা সেই সমাজের বিকৃত প্রায় পৌরুষের একটা পরিচয়। অসাধারণ দুটি অংশ আছে এই কাব্যে, একটির নাম শিবের বিবাহ যাত্রা, আরেকটির নাম শিব বিবাহ। এই দুটি অংশের মধ্যে শিবকে কবি এঁকেছেন যেভাবে, তাতে পৌরাণিক শিব বিন্দু মাত্র নেই, বরঞ্চ লোকায়ত জীবনে, লোকায়ত মানে সেই সময়ের অষ্টাদশ শতাব্দীর সময়ের যে লোকায়ত জীবন, সেই জীবনের যে শিবের চরিত্র, সেই চরিত্রটি পুরুষ চরিত্র, সেই চরিত্রটি শিবের মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছে। কবিতাই চাইছে অষ্টাদশ শতাব্দীর যে জীবন, সেখানে দেবমহিমার মধ্যে সম্পূর্ণ বিশ্বাস রাখা মানুষের পক্ষে সম্ভব ছিল না। ধরা যাক এই 2021 সালে বসে আমরা যদি বলি একজন মানুষকে বাদ দিয়ে শুধু ঈশ্বরের কথা ভাববে, সেটা হয়, হতে পারে না। ঈশ্বর ভাবনা ভাবতেই পারেন, ব্যক্তি মননের পরিচয়, কিন্তু তাকে সময় সমাজ সমকালকে গুরুত্ব দিয়ে সেটাকে ভাবতে হবে, এককভাবে ভাবা সম্ভব নয়। সেই রকমই আমরা দেখতে পাই অষ্টাদশ শতাব্দীতেও নতুন যুগ আসছে, মানুষ নিজেকে নিয়ে ভাবতে শুরু করছেন গোষ্ঠী থেকে বেরিয়ে। তাই স্বাভাবিকভাবেই কেবল অখণ্ড বিশ্বাস রাখা দেবমহিমায় সম্ভব নয়, মানুষ নিজের ওপর বিশ্বাস করতে শুরু করছে। তাই দেবতাদের নিয়ে যে উপহাস কবি করেছেন সেটা যুগের ফলশ্রুতি। মঙ্গল কাব্যের ঐতিহ্য ধারায় শিবের লোকায়ত রূপের আদর কিন্তু কম নয়, বরং শিবকে অনেকেই, এই লোকায়ত শিবকে আমরা অনেক বেশি গ্রহণ করেছি। সত্যি বলতে কি, এই যে দেব দেবী চরিত্রগুলো পৌরাণিক কাহিনীতে আমরা পাই, সত্যি মিথ্যে পরের কথা, মানুষ তার ভক্তি দিয়ে সেগুলো তৈরি করেছে, এটা তো সত্যি।
এবং এই যে দেবতা চরিত্রগুলিকে আমরা পাই, সেই সমস্ত দেবতা চরিত্রগুলোকে আমরা কিভাবে দেখতে পছন্দ করি। অযোধ্যার একজন মানুষ রামকে যেভাবে দেখতে পছন্দ করে, বাংলার মানুষ তো সেইভাবে রামকে দেখতে পছন্দ করবেন না, কারণ বাংলার রাম কৃত্তিবাসী রাম। সেরকমই বাংলার শিব, তিনি কিন্তু ওই পৌরাণিক পেশিবহুল পৌরুষযুক্ত একেবারে দোর্দণ্ড প্রতাপ শিব নন। বাংলার শিব একটু নাদুস নুদুস, সে নেশা ভাঙ করে, শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, তার একটা মস্ত বড় ভুঁড়ি রয়েছে, সিদ্ধি খান, গাঁজা খান, কলকে খান, এই সমস্ত নিয়ে একটা মানে ভবঘুরে বাউন্ডুলে টাইপের চরিত্র হিসাবে শিবকে দেখাতে পছন্দ করেন কবিরা। আমরাও দেখতে পছন্দ করি, তাকে উপভোগ করি। দৈব মহিমার দরকার পড়ে না, এখানে কারোর ভাবাবেগে আঘাতও ঘটে না। ইদানিং তো এই শব্দটি খুব গুরুত্বপূর্ণ, ভাবাবেগে আঘাত, সেই আঘাতটিও ঘটে না। তাহলে কেন এই পরম্পরাটি তৈরি হচ্ছে, কিসের এই? আর অন্যদিকে যে পৌরাণিক শিব, তিনি কিন্তু যথেষ্ট যোদ্ধা। শিবের হাতে ত্রিশূল থাকে, তিনি যোদ্ধা শিব, তিনি সাধক শিব, তিনি সংযমী শিব। আমাদের কৃষক শিব, মাঠে কাজ করা শিব। আমরা লোকায়ত করে নিয়েছি শিবকে, সেটা যুগের দাবি মেনে। বারবার যুগ এই লোকায়ত আইডেন্টিটিকে আনতে চেয়েছে, আর তার মধ্যে আমরা হাসির উপাদান পেয়েছি। তবে হাস্যরসের ক্ষেত্রে ভারতচন্দ্র একটি মুশকিল করেছেন। মাঝে মাঝেই আমরা স্থূল অশ্লীলতার প্রকাশ দেখতে পাই একাধিক নিদর্শনে। বিশেষ করে ওই মেনকার সামনে শিবের বাচ্চাল খুলে দেওয়ার এমন কিছু দৃশ্য আছে যেগুলো অশ্লীলতার পর্যায়ে পৌঁছে যায়। ভারতচন্দ্রের বোধহয় এটিও পাঠকের ডিম্যান্ড থেকেই লেখা, অর্থাৎ কবিতা লিখতে গিয়ে, কাব্যটি লিখতে গিয়ে মাঝে মাঝেই যেন কারা পড়বেন সেটাকে গুরুত্ব দিয়েছেন। সম্ভবত সে কারণেই এরকম কিছু অশ্লীলতা কাব্যে এসে গেছে, যদিও আজকের দৃষ্টিতে সেটা অশ্লীলতা নয়, উপভোগ্য হয়ে ওঠে। মানে অশ্লীলতা তো বটেই, সেই অশ্লীলতাটাও আমরা উপভোগ্য করে তুলতে পছন্দ করি। আসলে ভারতচন্দ্র ভুলতে পারেননি তার রাজসভার কবিসত্তাকে, অথবা ভুলতে দেওয়া তাকে হয় না। শিবের মোহনবেশ অংশে কবি নিজেকে ডিফেন্ড করার চেষ্টা করেছেন। আসলে ভারতচন্দ্র তো যুগের কবি, ভারতচন্দ্রের অন্নদামঙ্গলও যুগের ফসল, তাই তিনি যুগকে তো অস্বীকার করতে পারেন না। শিবের বিবাহ সংক্রান্ত যে অংশগুলো, সেই অংশগুলো যদি আমরা মনোযোগ দিয়ে পড়ি এবং তাকে যদি বিশ্লেষণ করি, তাহলে কৌলিন্য প্রথা বাংলাদেশের সমাজ ব্যবস্থাকে কিভাবে জর্জরিত করেছিল সেটা আমরা প্রকাশিত হতে দেখব। উমার মা বাবা কেউই এই বৃদ্ধ শিবকে আগে দেখেননি। ঘটক নারদ ছিলেন ঘটক, তার কথা শুনে উমার পাত্র হিসাবে শিবকে নির্বাচন করা হয়েছে কুলীন। কিন্তু কন্যার জন্য পছন্দের মতো পাত্র নির্বাচনের সুযোগ সেটা কি ছিল? সেই সময় ছিল না। সময়ের বা সেই সময় একজন মেয়ের জন্য ছেলে পছন্দ এটা এত সহজ ছিল না, কারণ তখন বেশি করে গুরুত্ব পেত কুল মান সম্মান, এগুলোই আগে, পছন্দ পরে। তাই বাংলাদেশের অসহায় পিতামাতারা তাদের কন্যাকে ভাগ্যের হাতে ছেড়ে দিতেন। কৌলিন্য যে কি ভয়ঙ্কর চিন্তার বাইরে। অন্নদামঙ্গলের এই বিবাহের দৃশ্যে অষ্টাদশ শতাব্দীর সমাজের একটা ভয়ঙ্কর করুণ চিত্রই আমাদের সামনে উঠে আসে। 8 বছরের একজন মেয়ের সঙ্গে বিয়ে হচ্ছে বৃদ্ধ বরের, একেবারে অকমন্য বরের। এই বিবাহের দৃশ্যতে হিমালয় যথেষ্ট সংযত এক বাবা, যিনি বর দেখে হিমালয় হইলা হতবুদ্ধি। স্বাভাবিক, এরকম একজন ভবঘুরে ছাই ভস্য মাখা বাউন্ডুলে নেশাখোর ভূত প্রেত নিয়ে মানে ঘুরে বেড়ানো একজন ব্যক্তিকে দেখে হিমালয়ের তো হতবুদ্ধি হওয়ার মতোই কথা, যে কোনো বাবারই হবে। কিন্তু কোনো প্রতিক্রিয়া দিলেন না, কারণ তিনি জানেন যুগের এটাই অভিশাপ, আর যুগের অভিশাপকে চ্যালেঞ্জ করার মতো মানসিকতা তো
সকলে থাকে না। তার মনে হয় এটাই যেন তার কন্যার ভবিতব্য। নারদ যে ঘটকালি করে শিবকে নিয়ে এসেছেন সেটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নয়, বরং গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো এই শিবের মানে সঙ্গে উমার বিবাহ হচ্ছে। কিন্তু মেনকা নারদকে দায়ী করেন। মা তো তিনি নারদকে বলেন, ওরে বুড়া আটকুড়া নারদা অল্পে হেন বর কেমনে আনিলি চক্ষুখে। ভারতচন্দ্রের আসলে একটা চরিত্র চিত্রণে মুশকিল ছিল। সেটা হচ্ছে যখনই তিনি কোনো চরিত্র নির্মাণ করতে গেছেন সেগুলো টাইপ চরিত্র হয়ে গেছে। টাইপ চরিত্র মানে একমুখী চরিত্র। খুব অন্নদা চরিত্রের মধ্যে অনেকগুলো মানে দৃষ্টিভঙ্গি থাকলেও শিব চরিত্রটা প্রায় টাইপ চরিত্র হয়ে যায়। এক্ষেত্রে বলতে পারি যে ভারতচন্দ্রের, এবং আমরা যদি একটু পিছিয়ে যাই তাহলে দেখতে পাবো মুকুন্দরাম চক্রবর্তীর, তাদের দুজনের ক্ষেত্রে এই ব্যাপারটা রয়েছে। আসলে দুজন মানুষই তাদের বুদ্ধি, বিবেচনা, আবেগ সেই সমস্ত নিয়ে চরিত্রগুলো নির্মাণ করেছেন। সেই প্রভাব কিন্তু রয়েছে, কারণ সময়ের দাবি মেনে তো চরিত্র নির্মাণ হচ্ছে, আর প্রথম থেকে উদ্দেশ্য প্রণোদিত চরিত্র স্বাভাবিকভাবে এই ঘটনাগুলি থেকে যাচ্ছে। ভারতচন্দ্র শিবের প্রেমিক মূর্তিটি, আমরা আগেও বললাম যে প্রেমিক মূর্তিটি বারবার দেখিয়েছে। সেই উমার প্রতিও শিবের অ্যাপ্রোচ, যেটা আগে একটু উল্লেখ করেছি মাত্র, এবার সেটা দেখাবো। সেই অ্যাপ্রোচ যেটা উমার প্রতি শিবের, সেই অ্যাপ্রোচটা কিন্তু ইন্টারেস্টিং। প্রেমিকা স্ত্রীকে শিব, মানে গৌরীকে, উমা বা গৌরীকে শিব যেভাবে নির্মাণ করছেন, শিব গৌরীকে উদ্দেশ্য করে বলছেন, দক্ষ যজ্ঞে আমার নিন্দায় দেহ ছাড়ি, এতদিন ছিলা গিয়া হেমন্তের বাড়ি, ভাগ্যে সে তোমার দেখা পানু আর বার, সত্য করে কহ মোরে আর মোরে না ছাড়িবে আর। অর্থাৎ মানে ওই কভি আলবিদা না কেহনার মতন একটা মানে প্রেমিক প্রেমিকার যে শাশ্বত মিলনের ছবি, সেই ছবিটি এখানে প্রকাশিত হচ্ছে। কোথাও একটা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, নৈকট্য, সংসারের চিরন্তন প্রেমের সত্য না ছেড়ে যাব, সেই ব্যাপারটা এখানে কাজ করে গেছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, সদ্য বিবাহিত শিব, যিনি পার্বতীর থেকে বয়সে অনেক বড়, তিনি কিন্তু তার বয়সটি ভুলে তার স্ত্রীকে আপন করে নেওয়ার জন্য অন্তরঙ্গ একটা মুহূর্ত তৈরি করছেন। অনবদ্য, এটা একটা অনবদ্য জায়গা যে শিব বুড়ো হলেও তার প্রেমিক সত্তা মরেনি। আর শিবের প্রেম নিবেদনের উত্তরে অবশ্য উমা শিবকে বিদ্ধ করতে ছাড়েননি, বুড়ো বর্ত, কিন্তু কোথাও যেন সেই যে ভাবনা থেকে উমা কথাগুলো বলছেন তার মধ্যে তীব্রতা বা ঝাঁঝ নেই। কোথাও যেন একটা সফট কর্নার শিবের প্রতি কাজ করছে। প্রথম বিবাহ তো, বিবাহের পরে স্ত্রীর স্বামীর প্রতি একটা আসক্তি থাকবেই, কিন্তু কতদিন? মধুচন্দ্রিমা পর্ব পর্যন্ত সে পর্বটি চলল। উমা অনেক বাস্তব অসুবিধার কথা বললেও শেষে রাজি হয়ে যান। শিবের মানে শিব যখন তার অর্ধাঙ্গিনী হওয়ার কথা বলেন, শিব তখন রাজি হয়ে যান। বর্ণনাটা এইরকম, দুইজনে সহাস্য বদনে রসরঙ্গে, হরগৌরী এক হইলা দুই অর্ধ অঙ্গে, এই রূপে হরগৌরী করেন বিহার, গজানন সরানন হইল কুমার। মানে স্বামী স্ত্রীর মিলনে দুই সন্তান জন্মগ্রহণ করেছেন। হরগৌরীর এই যে কথোপকথন, সেই অংশে কিন্তু কিছু কিছু পৌরাণিক প্রসঙ্গ এসেছে, কিন্তু সেটা কোথায় না, পার্বতী পরমেশ্বর যে যুগল মূর্তির কথা পুরাণে রয়েছে, সেই পার্বতী পরমেশ্বর যুগল মূর্তি প্রসঙ্গ আলোচনা করতে গিয়ে কিছুটা এলো আমাদের পুরাণ প্রসঙ্গ, সেটা কিন্তু কিছুটাই, প্রবলভাবে নয়। কারণ এরপরই তো প্রবেশ করতে হবে বাস্তব সংসার জীবনে। সেখানে দুই পুত্র সন্তানকে নিয়ে এরকম একজন অকমন্য স্বামীর সঙ্গে যখন ঘর করবেন স্ত্রী, তখন প্রতি মুহূর্তেই তৈরি হবে কোন্দল। পরিবারের কর্তা শিব প্রেমিক, কিন্তু কর্তব্যকর্ম কিছু করেন না। নিজের অক্ষমতার দায়ভার
সে স্বীকার তো করেই না, উপরন্তু অনায়াসে সেই দায়ভারটি চাপিয়ে দেন স্ত্রীর প্রতি, এবং তার মনে হয় তার এই মানে কর্মবিমুখতার কারণ তার স্ত্রী। বাঙালি পুরুষের স্বভাব বৈচিত্র্য এটা, অন্যের ঘাড়ে দোষ চাপানো, বিশেষ করে স্ত্রীর ঘাড়ে। আজও একই ঘটনা দেখতে পাওয়া যায়। হরগৌরীর কোন্দল অংশে কবি শিবকে তো একেবারে লোকায়ত স্তরে নিয়ে আসছেন, একেবারে মাটির শিব। সমকালের যে সমস্ত পুরুষ চরিত্রকে দেখতে পাই, শিবের আচরণ সেই রকম। বিবাহিত কুলীন পুরুষ তখনকার দিনে উপার্জন করতেন না, মাঝে মাঝে এই বাড়ি সেই বাড়ি, মানে এই শ্বশুর বাড়ি ওই শ্বশুর বাড়ি কাটিয়ে আসতেন, এবং সেখান থেকে যা সিধে পেতেন, সিধে মানে যা উপঢৌকন পেতেন, সেই উপঢৌকন নিয়ে কিছুদিন কেটে যেত, এইভাবে দিন কাটাতেন। কিন্তু শিবের কপাল অত ভালো নয়। তাছাড়া শিবের কথায় যে গৃহিণী চণ্ডীর মতো, গৃহিণী ভাগ্যের মতো পাইয়াছি চণ্ডী, তার তাড়নায় শিব এই ব্যাপারটি খুব একটা পান না। অর্থাৎ কৌলিন্য প্রথার মতো মানে সার্কেল মেনে আজ এইবার রোটেশন করে এই শ্বশুরবাড়ি ওই শ্বশুরবাড়ি ঘুরে ঘুরে বেড়ানো শিবের ভাগ্যে জোটে না, তাই বাধ্য হয়ে শিব ভিক্ষায় যান। বেলা হইলা অতিরিক্ত, পিত্তে হইলা গলাতিক্ত, বৃদ্ধে লোকে ক্ষুধা নাহি সহেন। পেটের দায় শিবকে ভিক্ষায় বেরোতে হয়, কিন্তু অভিমান তার খুব। ঘর উজাড়িয়া যাব, ভিক্ষে যে যাই খাবো, অদ্যবধি ছাড়িনু কৈলাস, নারী যার স্বতন্ত্রা, সেজন জিয়ন্তে মরা, তাহার উচিত বনবাস। কোথাও যেন সংসার বিমুখ হয়ে উঠছেন শিব। শিবের সংসারের প্রতি ক্ষোভ জন্ম নিচ্ছে। আসলে ক্ষোভ সংসারের প্রতি নয়, ক্ষোভ নিজের ওপর। কাজ করতে পারেন না, স্ত্রীর ভালোবাসা পেতে চেয়েছেন, নিজে প্রেমিক, কিন্তু স্ত্রীর ভালোবাসা পাচ্ছেন না কাজ না করার জন্য। এই অনটনের দিনে কী বা হতে পারে এর থেকে বেশি? আসলে বিবাহ উত্তর যে হরগৌরীর বর্ণনা ভারতচন্দ্র দিয়েছেন, সেটা অষ্টাদশ শতাব্দী বা পরবর্তীকালে নিম্নবিত্ত মানে সাধারণ বাঙালি গৃহস্থের প্রতিদিনের জীবনযাত্রা। শিব তাদেরই প্রতিনিধি। তার বোধে অজ্ঞাত থাকে না যে তিনি সমকালের এক দরিদ্র সরল মানুষ, বয়সের কারণে চাষ বাস ব্যবসা বাণিজ্য কোনোটাই পারবেন না, আজ পর্যন্ত করেন উনি। তাই তাকে একটাই উপায়, ভিক্ষায় বেরোতে হবে। সমকালের মানুষের এই অনিবার্য পরিণতিটা মেনে নিতে শিবের ইচ্ছে না করলে উপায় ছিল না। প্রচ্ছন্নভাবে পৌরাণিক তাৎপর্য থাকলেও এই অংশে কবি শিবকে দেবত্ব বর্জিত অসহায় মানুষ করে তুলেছেন। এই অসহায়তা আরও তীব্রতা নিয়ে আবির্ভূত হয় যখন ভিক্ষাপ্রার্থী শিবের মধ্যে এক পাগল ভিক্ষুকের ছবিটা আমরা পাই। মানে শিবের চেহারাটা এমন, এবং শিবের ভিক্ষা করার ধরনটির মধ্যে যেন একটা প্রায় অর্ধোন্মাদ মানুষকে আমরা খুঁজে পাই, যাকে পথের বালকেরা উপেক্ষা করে। চেতরে চেতরে চিত ডাকে চিদানন্দ বলে শিব আপন পৌরাণিক মহিমা প্রকাশ করতে চেয়েছেন বটে, কিন্তু ব্যর্থ হয়েছেন। আসলে অষ্টাদশ শতাব্দীতে পৌরাণিক মহিমা মূল্যহীন। শিবের চেতরে চেতরে চিত বলে পৌরাণিক চেহারা বর্ণনা বা পৌরাণিক রূপ বর্ণনা মানুষ নেবে না। মানুষ পেট বোঝে, খিদে বোঝে। স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এমন একটা মুহূর্ত তৈরি হচ্ছে যে মানুষ চাইছেন যে সেই মুহূর্তে দাঁড়িয়ে মানুষের ভেতর প্রবেশ করুক খিদেটা, মানে মানুষ তার খিদেটা নিয়ে ভাবুক, পেট নিয়ে ভাবুক, দিন যাপন নিয়ে ভাবুক। তাই আমরা দেখছি অন্নহীন শিবকে উচ্চারণ করতে হয়, ঘরে অন্ন নাহি যার, মরণ মঙ্গল তার, তার কেন বিলাসের স্বাদ, তার কেন বিলাসের স্বাদ। আবার বলছি, তার কেন বিলাসের স্বাদ। এই অনুশোচনার ভাষা অষ্টাদশ শতাব্দীর দরিদ্র শোষিত মানুষের অসহায়তার ভাষা। ভারতচন্দ্র সাধারণ মানুষের অসহায়তাকে রূপ দেওয়ার জন্য শিবকে নামিয়ে এনেছেন লোকায়ত স্তরে। সময়ের প্রেক্ষিতে বিচার করলে ভারতচন্দ্রের পৌরাণিক শিবকে লোকায়ত জীবনে মিশিয়ে দেওয়াই ছিল অনিবার্য পরিণতি। কারণ ভারতচন্দ্র সময় নির্মাণ করতে বসেছেন, সেই সময়ে শিবকে অবশ্যই হতে হবে লৌকিক চরিত্র, পৌরাণিক মহিমা নয়। খুব সুন্দর আমরা শিবের বিশ্লেষণ পাই
প্রাচীন কাব্য সৌন্দর্য জিজ্ঞাসা নবমূল্যায়ন নামে ক্ষেত্রগুপ্তের একটি গ্রন্থের আলোচনায় তিনি বলছেন, ক্ষেত্রগুপ্ত বলছেন, অন্যের জন্য হাহাকার সারা দেশ জুড়ে না হোক, বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যে বেদনা বিদীর্ণ কাহিনীর জন্ম দিয়েছিল, রাজসভার কবি তা ধরে রেখেছেন তাঁর কাব্যে। শিবের হা অন্ন বলে ঘুরে বেড়ানোর কাহিনীর প্রেরণায় যে অন্য কিছুই নেই তা বলা যায় জোর দিয়ে। তিনি আরো বলছেন, অন্ন যার ঘরে সে কাঁদে অন্নের তরে, এ বড় মায়ার পরমাদ। এই উক্তিতে শিবরূপী বাংলার কৃষক জনতার সত্যকারের পরিচয় আছে। অন্নস্রষ্টার অন্নাভাবের বেদনা আছে। পৌরাণিক কাহিনীর পাতলা আবরণে যে সত্য ঢাকা পড়ে না, এটাই হলো শিবের প্রকৃত তাৎপর্য। শিবের পৌরাণিক মহিমা একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল যখন অন্নপূর্ণা প্রদত্ত অন্ন খেয়ে শিব আনন্দে আত্মহারা হয়ে উঠলেন। ভারতচন্দ্র সুন্দর, মানে ছন্দের ওপর তো অপূর্ব দক্ষতা ছিল তাঁর। তিনি নির্মাণ করছেন, কি অদ্ভুত রিদিম একটা মানে রয়েছে এই পংক্তিগুলোর মধ্যে। পায়স পয়োধি সপসপিয়া, পৃষ্ঠক পর্বত চকমকিয়া, চুকু 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 চস্য চুষিয়া, কচর মচর চব্য চুষিয়া চব্য চিবিয়া, লিহ লিহ জিহে লজ্জ লেহিয়া, চুমুকে চক চক পেয় পিয়া, জয় জয় অন্নপূর্ণা বলিয়া, নাচেন শঙ্কর ভাবে ঢুলিয়া। শিবকে উপলক্ষ করে অন্ন লাভে তৃপ্ত ভুভুক্ষু মানুষের যে নির্মল আনন্দ, তারই যেন প্রকাশ ঘটছে এই বর্ণনার ভেতর। এ প্রসঙ্গে আমাদের মনে হতে পারে বিভিন্ন উপন্যাসের কথা, মহাশ্বেতা দেবীর ভাত গল্পের কথা, কিংবা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক উপন্যাস, আর মহাশ্বেতা দেবীরই বিখ্যাত উপন্যাস অরণ্যের অধিকার। এই উপন্যাসগুলিতে ভাত সেটা না পেয়ে মানুষ যে মানে সবচেয়ে ভালো বর্ণনাটি রয়েছে বোধহয় অরণ্যের অধিকারে। সেখানে বিরসা মুন্ডাকে আমরা পাই চরিত্র হিসাবে। সে বিরসা সারা জীবনের একটাই স্বপ্ন, সে গরম ভাত খাবে, তার মধ্যে একটু নুন, বিলাসিতা, নুনটাও বিলাসিতা, এবং গরম ভাত খেতে গিয়ে বিরসা ধরা পড়ে যায়। কল্পনা করা যায়, ভাত একটা স্বপ্ন, সেই স্বপ্নটি একটা যুগের স্বপ্ন। মানে বিরসার ভাত তো দারিদ্র্যের যন্ত্রণা থেকে স্বপ্ন, আর একটা যুগ সেই ভাতের স্বপ্ন দেখেছিল অষ্টাদশ শতাব্দী। নেই, নিরন্ন মানুষ। তবে এই সমস্ত কিছু সত্ত্বেও, এই লৌকিক শিব সত্ত্বেও, ভারতচন্দ্র অন্নদার মাহাত্ম্য জ্ঞাপক যে কাব্য লিখেছেন, সেখানে কোথাও কোথাও যেন শিব অল্প অল্প প্রকাশিত হয়েছেন। অন্নদার ভবানন্দ ভবনে যাত্রা অংশে ভারতচন্দ্র যখন নিন্দাচ্ছলে অন্নদার মুখে প্রশংসামূলক ব্যাজস্তুতি অলঙ্কারগুলো বসাচ্ছেন, তখন কিন্তু বাহ্যিকভাবে শিবের কৌলিন্য এবং তার চারিত্রিক ত্রুটি ধরা পড়লেও আসলে ধরা পড়ছে দেবমাহাত্ম্য। বাইরে তিনি অষ্টাদশ শতাব্দীর শিবকে নিচ্ছেন, কিন্তু ভিতরে নিচ্ছেন পৌরাণিক শিবকে, অনবদ্য। এখানেই ভারতচন্দ্র শ্রেষ্ঠ। একই সঙ্গে পৌরাণিক এবং লৌকিক শিবকে তিনি নির্মাণ করতে পারেন। লোকায়ত দৈবী মহিমা, দুই বিপরীত সত্তার মিলনে গড়ে উঠেছে ভারতচন্দ্রের শিব। যুগের প্রেক্ষিতে শিবের ব্যক্তিত্ব হয়ে উঠেছে আকর্ষণীয়। সমকালীনতার দাবি মেনে শিবের মুখ দিয়ে কবি নানা রকম অশ্লীলতা বের করেছেন, আবার তারই সঙ্গে হরিহরের অভেদ তত্ত্বকেও প্রতিষ্ঠা করেছেন। শিব একদিক থেকে সমাজের নিম্নবর্গীয় মানুষের প্রতিনিধি, অন্যদিক মানে মধ্যযুগের অষ্টাদশ শতাব্দীর মধ্যযুগীয় মন মানসিকতার প্রতিনিধি। অন্যদিকে মাঝে মাঝে শিবের মধ্যে এমন কিছু প্রকাশিত হয়েছে যা শিবের পৌরাণিক মহিমাকে আমাদের সামনে মহিমান্বিত করে তোলে। কোথাও যেন মনে হয় রূপকের ভেতরে মানে
অন্য কথা বলছেন ভারতচন্দ্র, সত্যিই তাই বলেছেন, মনে হয় নয়, আর বাইরে একরকম কথা বলছেন। আসলে ভারতচন্দ্র তো নির্মাণ করছেন নতুন মঙ্গল, যেটা একটা নতুন যুগের ফসল। পুরনো স্বাদ সেখানে তো মিলবে না, যুগের দাবি সেখানে বদলাচ্ছে। সেই যুগের দাবি যা ডিম্যান্ড করছে, ভারতচন্দ্র তা দিতে বাধ্য। যে কোনো যুগ সচেতন স্রষ্টাই তার যুগের দাবিকে মান্যতা দিতে বাধ্য। ভারতচন্দ্র সেই মান্যতা দিতে চেয়েছিলেন বলেই তার শিব চরিত্র অনন্য, নতুন এবং অভিনব রূপে আমাদের সামনে ধরা দিয়েছে। আজকের আলোচনা এখানেই। পরবর্তী আলোচনায় আমরা লৌকিক চরিত্রের দিকে নজর ফেরাবো। সেখান থেকে আমরা ঈশ্বরী পাটুনিকে বেশি গুরুত্ব দিয়ে তার চরিত্রটিকে দেখার চেষ্টা করব অনবদ্য। আরেকটি গুরুত্বপূর্ণ এই মানে দৈবী চরিত্রের আলোচনা আছে, সেটা হচ্ছে ব্যাস চরিত্র, সেটির আলোচনাও হবে, পৃথক পৃথক আলোচনা হবে। আজকের এটুকুই, ধন্যবাদ।